দেখো বলছে যে আলিফ ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 20 days, খালিদ ক্যান ফিনিশ দ্য সেম ওয়ার্ক ইন 30 days। দেয়ার ডেইলি ওয়েজেস, ওয়েজেস মানে কি জানো? বেতন। আর টাকা 500 এন্ড টাকা 400 রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি মানে হচ্ছে সিরিয়ালটা অবশ্যই মেনটেন থাকবে, মানে আলিফেরটা যেহেতু আগে নাম বলে দেওয়া আছে তাহলে আলিফের ওয়েজ হচ্ছে 500 টাকা, খালিদের নাম যেহেতু পরে দেওয়া আছে তাহলে খালিদেরটা হবে 400 টাকা, সিরিয়ালটা থাকে। So after working 3 days together, Khalid completed the rest of the work alone, মানে একাই শেষ করছে। আর বলছে what part of the work can Alif and Khalid do in 1 day? তো এই ম্যাথটা করবো আমি এইভাবে, দেখো যে 29 নাম্বারের এ নাম্বার, যে let the total work be 1 part, 1 part, ঠিক আছে? তো আমি এইভাবে লিখবো যে ইন 20 days Alif can do 1 part, therefore in 1 day Alif can do 1/20 part। সেম আমি লিখবো যে ইন 30 days Khalid can do 1 part, so therefore in 1 day Khalid can do 1/30 part। আমাকে বলতে হয় যে what part of work can Alif and Khalid do in 1 day? So Alif and Khalid বলতে মানে টুগেদারলি তারা কি কাজ করতে পারে। So therefore আমি একবারে নাম আর লিখবো না, যাতে they can do একবার লিখি, they can do in 1 day equals to 1/20। 1/20 কেন? কারণ আলিফের জন্য। আর 1/30 এর সামেশন, 1/30 হচ্ছে খালিদের জন্য, দিয়ে পার্ট লিখবো। তো 20 and 30 এর এলসিএম হচ্ছে 60। তো 20 দিয়ে 60 ডিভাইড করলে হয় 3, 3 দিয়ে 1 মাল্টিপ্লাই করলে হয় 3, 30 দিয়ে 60 মাল্টিপ্লাই ডিভাইড করলে হয় 20, 2, 2 দিয়ে 1 মাল্টিপ্লাই করলে হয় 2। তো 3 প্লাস 2/60 পার্ট, তো 5/60 পার্ট, 1/12 পার্ট, ঠিক আছে? কাটাকাটি করে 1/12 পাচ্ছি। তো এখন বলছি ইন হাউ মেনি ডেজ ডিড দ্য ওয়ার্ক গেট ফিনিশড, শেষ, কাজটা শেষ হচ্ছে কবে? তো বি নাম্বারে আমি এখন করব যে আমি লিখবো যে ফ্রম এ উই গেট যে দে ক্যান ডু ইন 1 day 1/12 পার্ট। তো আমি লিখতে পারি যে ফ্রম এ ইন 1 day দে ক্যান ডু 1/12 পার্ট। কিন্তু এখানে বলছে যে আফটার ওয়ার্কিং 3 days টুগেদার খালিদ কমপ্লিটেড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক, মানে খালিদ একাই কাজটা শেষ করছে, যে অ্যালন কথা বলছে যে একাই শেষ করছে 3 দিন পর। তার মানে 3 দিন পর্যন্ত তারা একসাথে কাজ করতে হতো। তাহলে আমি লিখবো যে 3 দিন পর্যন্ত কতটুকু হয়েছে, তাহলে ইন 3 days দে ক্যান ডু, একদিনে যদি 1/12 করে তাহলে 1/12 ইন্টু 3 পার্ট, তাহলে 12 দিয়ে 3 যদি আমি এখন কাটাকাটি করি তাহলে 1/4 পার্ট। তাহলে তার দুজন মিলে 4/1 কাজ শেষ করতে, তাহলে বাকি আছে কত? তো লেফট ওভার বা লেফট, এভাবে লিখবা যে 1 পার্ট যেহেতু তোমার ছিল তাহলে 1/1/4 পার্ট, যেটা আসলে 3/4 পার্ট হবে মাইনাস করলে। তো কাজটা বাকি আছে 3/4 পার্ট, এন্ড এই 3/4 পার্ট কে করতেছে? 3/4 পার্ট করতেছে খালিদ একাই। তো আমি লিখবো এইভাবে যে নাও 1 part is done in 30 days, therefore 3/4 part is done in 30 into 3/4 days, ঠিক আছে? তো 4 দিয়ে আমি 30 কাটতে পারি, তাই না? কিভাবে কাটতে পারি? 2 দিয়ে কাটতে পারি, দেখো 2 দিচ্ছি এখানে, এখানে হচ্ছে 15। তো আলটিমেটলি হচ্ছে 45/2 days। এখন দেখো এই পরের কাজটা করছে 45/2 days এর কাজটা করছে কিন্তু খালিদ একাই, কিন্তু আগে যে 3 দিন ওরা কাজ করছিল একসাথে সেটাও তো তার মানে হবে, কারণ আমাকে বলছে যে ইন হাউ মেনি ডেজ। আমাকে তো এটা বলে দেওয়া নাই যে খালিদ একা কতদিন করতেছে। যদি আমাকে বলতো ইন হাউ মেনি ডেজ ডিড খালিদ ডু দা ওয়ার্ক অ্যালোন, যদি এটা বলতো তাহলে আমার এটাই আনসার হতো, ঠিক আছে? তো যেহেতু 3 দিনের কথাও বলে দেওয়া আছে আর এখানে আমি 45/2 days পাচ্ছি একাই, তাহলে আমি বলবো টোটাল ডেজ, সাম আপ করতে হবে, টোটাল ডেজ ইকুয়ালস টু 45/2 প্লাস 3 days
এটা আসলে 2 দিয়ে 3 মাল্টিপ্লাই করলে হয় 6, 6 দিয়ে 45 অ্যাড করলে হয় 51/2 ডেজ। যদি তুমি এখন চাও এটাকে এইভাবে লিখতে পারো 25 হোল 1/2 ডেজ, অথবা এভাবে লিখতে পারো 25.5 ডেজ, অথবা 25 ডেজ 12 আওয়ার। কেন 12 আওয়ার? কারণ হাফ বলতেছে, একটা দিনের অর্ধেক। একটা দিন যদি 24 ঘন্টা হয়, তার ঠিক অর্ধেক কত? 12 আওয়ার না? আফটার 12 আওয়ার। ওকে, এরপর আসি সি নাম্বারটাতে। সি নাম্বারে যেহেতু সমস্যা ছিল, সি নাম্বারে বলে দেওয়া আছে যে ইফ দে ইচ অফ দেম, আচ্ছা ক্লাস তো রেকর্ডিং অন করছিলাম না আমি, হ্যাঁ ঠিক আছে রেকর্ড হচ্ছে। তো ইফ দে ইচ অফ দেম ইন্ডিভিজুয়ালি ফিনিশ 5/16 portion of the work, find out the ratio of the wages they are entitled to। আচ্ছা, ইংলিশটা দেখে হয়তো খুব কঠিন হয়ে আছে তোমাদের জন্য, আসলে অত বেশি কঠিন না, অ্যাজ ইউ আর ফ্রম ইংলিশ ভার্সন অর ইংলিশ মিডিয়াম। তো আমি এটা বলতে পারি যে এখানে আসলে বাংলায় যদি বলতে চাই, এটা বলতে চাই যদি ইন্ডিভিজুয়ালি মানে একা একাই বা পার পার্সন যদি তারা 5/16 পোর্শন করতো বা 5/16 পার্ট করতো, তাহলে তাদের ওয়েজ মানে তাদের বেতন যে পাচ্ছে সেই বেতনের রেশিও বের করতে বলছে। ওকে, তো আমি এইভাবে লিখবো যে ফার্স্টে আলিফেরটা বের করবো। ঠিক আছে, আলিফ যদি 5/16 পোর্শন করতো, তাহলে সে কতদিন কাজ করতো? তাহলে আমি লিখবো যে আলিফ ক্যান ডু 1 part in 20 days. Therefore, Alif can do 5/16 part in কত হবে? এক পার্ট করতে লাগছে তার 20 ডেজ, তাহলে 5/16 পার্ট করতে কি তার বেশি সময় লাগবে নাকি কম সময় লাগবে বলো তো দেখি? কি মনে হয়, বেশি সময় লাগবে নাকি কম সময় লাগবে? কম। বলো, বেশি সময় লাগবে নাকি কম সময় লাগবে? কম শুনতে পাচ্ছি না, সরি। কম সময়। কম সময় লাগবে। আচ্ছা, বেশি সময় লাগবে। আচ্ছা, দুজন দুই রকম উত্তর দিছো। চিন্তা করো, তুমি একটা পার্টকে 16 ভাগ মানে একটা পুরো কাজ থেকে 16 ভাগ করতেছো, 16 ভাগের 5 ভাগ করতেছো, আরেকটাতে তুমি 16 ভাগের 16 ভাগই করতেছো। তো কোনটাতে বেশি সময় লাগবে? 16 ভাগের 16 ভাগ করতে, এই 16 ভাগের 5 ভাগ করতে? অবশ্যই বেশি সময় লাগবে 16 ভাগের 16 ভাগই করতে। ঠিক আছে, তো এখানে কম সময় লাগবে। তো যাই হোক, এখানে হবে 20 into 5/16 days, যেটা এখন আমি যদি কাটাকাটি করি, এখানে পাচ্ছি হলো 4, আর এখানে পাচ্ছি হলো 5, যেটা 25/4 ডেজ হচ্ছে। তার মানে আলিফ 5/16 পার্টটা করতেছে হচ্ছে 25/4 ডেজ। আচ্ছা, তাহলে আলিফের পার ডে ওয়েজ হচ্ছে 500। তাহলে আলিফ গেটস, তাহলে ওর একদিনের টাকা হচ্ছে 500 টাকা। 500, এখন সে কাজ করতেছে হলো 25/4 ডেজ, তাহলে 25/4 এর সাথে মাল্টিপ্লাই হবে না? একদিন পাচ্ছে 500 টাকা, তাহলে 25/4 ডেজ, তার মানে এরকম হবে। তাহলে এখন 4 দিয়ে আমি 500 কাটতে পারি। তো একবারে কাটা যায় কিন্তু এটা কেন? কারণ শেষে দুইটা ডিজিটে কিন্তু 0। সো 4 1 × 4 10 থাকতেছে, তাহলে 2, তাহলে এখানে হয়ে যাচ্ছে 8, দেন আবার 20 হয়ে যাচ্ছে, যেটা আসলে 5। তো 125 এর সাথে এখন 25 এখন মাল্টিপ্লাই করতে হবে, যেটা আসলে, সরি এখানে টাকা হবে জাস্ট, ডেজ হবে না। তো এটা হবে হচ্ছে 3125। বুঝতে পারছো? এই 3125 নিয়ে কারো কোনো ডাউট আছে? কিভাবে করছি এই ম্যাথটা? সেম ভাবে এখন আমি খালিদেরটা বের করবো। তো আমি লিখবো এইভাবে, সরি দাঁড়াও, খালিদ can do 1 part in 30 days. Therefore, Khalid can do 5/16 part in 30 into 5/16 days. তো কাটো, 4 দিয়ে কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটা যাচ্ছে। এখানে আমি পাচ্ছি হচ্ছে 8, এন্ড এখানে পাচ্ছি হচ্ছে আমি 15। সো এটা আলটিমেটলি হচ্ছে কত? 5 × 15 কত হয়? 5 × 15 হয় হচ্ছে তোমার 75/8 ডেজ। এখন তুমি মনে করো ও করতেছে হচ্ছে কি, ও করতেছে 5/16 75/8 ডেজ, কিন্তু ওর জন্য ছিল হলো কত? 400 টাকা। 400 টাকা ওর ওয়েজ। তাহলে এখন আমি এখানে কি লিখবো? তো খালিদ
গেস হচ্ছে টাকা 400 ইন্টু 75/8, শেষ, সিম্পল। তো 8 দিয়ে এখন আমি 400 কাটি। সবাই একটু মিউট করো, আওয়াজ ভাই মিউট করো, আমি আমার নিজের আওয়াজ শুনতে পাচ্ছি, আওয়াজের এখান থেকে। ওকে, সো 8 দিয়ে যদি 400 কাটি তাহলে 50। তো এটা হবে টাকা 0, 5, 5, 25, 7, 35, দেন 3750 হয়। তো টাকা 3750 আছে, ভালোভাবেই লিখতেছি, হচ্ছে খালিদ পাচ্ছে। কিন্তু আমার তো কাজ শেষ হয়নি, আমাকে বলছে রেশিও করতে, তো আমি রেশিও করবো। রেশিও ইকুয়াল টু হবে হচ্ছে, আলিফেরটা কত ছিল 3125, খালিদেরটা হচ্ছে 3750। তো 3125 ইস টু 3750। বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে? এটা যদি তুমি এখন 625 দিয়ে কাটো, তাহলে হবে, এটা হবে 5 আর এটা হবে 6। 5:6 হচ্ছে তাদের রেশিও। ওকে, কারো কোনো কনফিউশন আছে? যদি কনফিউশন না থেকে থাকে তাহলে আমরা নেক্সট ম্যাথে যাবো। আচ্ছা, নাই যেহেতু, তা আচ্ছা। আমরা, ওকে, আমরা তাহলে এখন ক্লাস 7 বইটাতে আসি। তো লাস্ট ক্লাসে আমি যতটুকু মনে পড়ে, আমি হচ্ছে এই ম্যাথটা পর্যন্ত গেছিলাম। আমি এখন এক্সাম্পল 16, আচ্ছা এক্সাম্পল 16টাকে আমি করিয়েছি। আমি এক্সাম্পল 15 পর্যন্ত মনে হয় খুব সম্ভবত করিয়েছিলাম, এক্সাম্পল 16 থেকে শুরু করি। তো বলছে যে আ গোট ইজ সোল্ড এট আ লস অফ 10% ইফ দ্য সেলিং প্রাইস ইজ 400 টাকা মোর। মানে এই যে আমি একজনের কাছে যখন বিক্রি করছি তার থেকে যদি 450 টাকা বেশি হতো তাহলে 5% প্রফিট হতো, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস। তো চিন্তা করো জিনিসটাকে, যদি আমরা যদি সিনেমাটিক করি, দেখো যে আমি একটা মানুষ, ফার্স্টে একজনের কাছে বিক্রি করতেছিলাম। আচ্ছা, আমি একজন মানুষ যেটা ছাগল কিনছি, হ্যাঁ আমি একজন ছাগল মনে করেন যে বিক্রেতা, বা হচ্ছে আমি গোট সেলার। সো আমি আহ একজনের কাছে যখন বিক্রি করতেছিলাম তখন আমার লস ছিল হচ্ছে 5%, তাই না? সরি, 10% লস, 5% প্রফিট না, হ্যাঁ 5% প্রফিট, তো 10% লস। সেকেন্ড পার্সনের কাছে যখন আমি বিক্রি করতেছিলাম তখন হচ্ছে আমার 5% প্রফিট হচ্ছিল। তো যখন আমি ফার্স্ট পার্সনের কাছে বিক্রি করতেছিলাম তখন হচ্ছে আমার 10% লস হচ্ছিল। যখন আমি 5% প্রফিটে বিক্রি করতেছিলাম সেকেন্ড পার্সনের কাছে, তখন আমার 450 টাকা বেশি, মানে সেলিং প্রাইস আসতেছিল। তাহলে আমার যে সেলিং প্রাইস, তাদের জন্য এটা কস্ট প্রাইস, মনে করো আমি হচ্ছে কিনছি, কেনার পরে এই দুজনের কাছে বিক্রি করতেছি। তো আমি যদি এখানে সেল করি, আমার জন্য, ধরো যে আমি একটা মোজো কিনবো দোকান থেকে, দোকানে গেছি, তো আমি যেটা কিনতেছি সেটা আমার জন্য কস্ট প্রাইস, আর দোকানদার যে আমার কাছে বিক্রি করতেছে তার জন্য এটা সেলিং প্রাইস না। তো এই ক্ষেত্রে আমি হইলাম গোড সেলার, মানে আমি গোড বিক্রেতা বা আমি দোকানদার এই ক্ষেত্রে। তো আমি যখন বিক্রি করতেছিলাম এর কাছে, তার মানে এর জন্য যে কস্ট প্রাইস ছিল, তাহলে এর কাছে যে দামে বিক্রি করতেছি তার থেকে ঠিক 450 টাকা বেশি দামে যদি এর কাছে বিক্রি করতাম, তাহলে আমার 5% প্রফিট হতো। মানে এ যে দামে কিনছে তার ঠিক 450 টাকা বেশি দামে এর কাছে বিক্রি করছি। ব্যাপারটা হচ্ছে এরকম বলছে। তাহলে দেখো, সাপোজ দ্য কস্ট প্রাইস অফ দ্য গোট বি টাকা 100, তাহলে 10% লসের কথা বলা হচ্ছে। তাহলে আমরা জানি যে লস মানে কি 10/100, 10% লস মানে কি যে 100 টাকা যদি আমার প্রফিট হয়, 10 টাকা হচ্ছে আমার লস। তাহলে সেলিং প্রাইস হবে হচ্ছে 100 - 10। কেন? কারণ আমরা জানি যে কস্ট প্রাইস দেওয়া আছে, লস প্রাইস দেওয়া আছে, তাহলে আমরা সেলিং প্রাইসটা পাই। সেলিং প্রাইসটা হয় হচ্ছে 100 - 10, 100 - 10 করার পরে টাকা আমি 90 পাচ্ছি। আবার ইন 5% প্রফিট, সেলিং প্রাইস, আমার কস্ট প্রাইসটা 100ই আছে, প্রফিট হচ্ছে 5 টাকা, তাহলে আমি সেলিং প্রাইস জানি যে 100 + 5, যেটা আসলে 105। তাহলে এটা করতে আমি ফার্স্ট পার্সনের কাছে বিক্রি, এটা করতেছিলাম আমি সেকেন্ড পার্সনের কাছে বিক্রি। তাহলে ফার্স্ট পার্সনের কাছে আমি 90 টাকা বিক্রি করতেছিলাম, সেকেন্ড পার্সনের কাছে আমি 105 টাকা বিক্রি করতেছিলাম। তাহলে ফার্স্ট পার্সনের কাছে যে টাকা বিক্রি করছে তার থেকে সেকেন্ড পার্সনের কাছে যে বিক্রি করছে সেটা হচ্ছে 15 টাকা বেশি। কেন? 90 আর 105 এর মাইনাস হচ্ছে আমার, মানে ডিফারেন্স হচ্ছে আমার 15 টাকা। তাহলে ফার্স্ট পার্সনের কাছে যেটা আমি বিক্রি করছি তার থেকে ঠিক 15 টাকা বেশি দামে আমি এর কাছে বিক্রি করছি। তাহলে এটাই বলছি, ইফ দ্য সেলিং প্রাইস ইজ টাকা 15 মোর, 15 টাকা যদি বেশি হয়, কস্ট প্রাইস হচ্ছে 100 হয়। কেন? এই যে আমি প্রথমেই 100 টাকা ধরে নিচ্ছিলাম। তাহলে এখন যদি আমার সেলিং প্রাইস 400 টাকা, 450 টাকা যদি বেশি হয়, তাহলে আমার কস্ট প্রাইস হবে হচ্ছে 3000। কি হবে? যে 100 × 450/15, যেটা হচ্ছে টাকা 3000। বুঝতে পারছো সবাই ম্যাথটা?
কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। আচ্ছা, তোমাদের কাছে আমি একটা জিনিস বলি, সেটা হলো শর্টকাট পদ্ধতি। যে মনে করো আমাকে এভাবে একটা কোশ্চেন দিয়ে রাখছে, দা প্রাইস অফ ওয়ান banana is টাকা 10, what will be the selling price of 2 dozens of bananas if they are sold at suppose 10% প্রফিট? এটা হচ্ছে কোশ্চেন। তো এই ম্যাথ গুলো স্বাভাবিকভাবেই আমরা হচ্ছে কি ইউনিটারি মেথড অ্যাপ্লাই করব, বাট আমরা এটা খুব সহজে করতে পারবো। কিভাবে? মুখে মুখে করা যাবে। দেখো সলিউশন চিন্তা করো, যে প্রাইস অফ ওয়ান ব্যানানা হচ্ছে টাকা 10, তাহলে তুমি চিন্তা করো যে 2 ডজন মানে কি? 2 ডজন মানে হচ্ছে 2 × 12 মানে 24। তাহলে একটা ব্যানানার দাম যদি 10 টাকা হয়, তাহলে 24 ব্যানানাসের দাম কত হবে? 240 টাকা। তাহলে আমি একবারই ভাবে লিখবো যে সেলিং প্রাইস, লিখবো হচ্ছে 240 টাকা হচ্ছে আমার কস্ট প্রাইস, সেই 240 টাকা লিখবো। তাহলে যখন আমাদের প্রফিট হয়, প্রফিট হইলে সেলিং প্রাইসের সাথে প্রফিট, কস্ট প্রাইসের সাথে প্রফিট অ্যাড হয় নাকি মাইনাস হয় যখন আমরা সেলিং প্রাইস বের করি? প্রফিট হইলে, সেলিং প্রাইস ইকুয়াল টু কস্ট প্রাইস প্লাস প্রফিট, নাকি কস্ট প্রাইস মাইনাস প্রফিট? এটা বলো তো দেখি। কস্ট প্রাইস আবার বলতে, মাইনাস প্রফিট। হ্যাঁ, কস্ট প্রাইস মাইনাস প্রফিট। মাইনাস না ভাইয়া, প্লাস হয়। তুমি কি এগুলো পড়ো না ঠিকভাবে? এই যে এখানে তো সূত্র ছিল যে সেলিং প্রাইস ইকুয়াল টু কস্ট প্রাইস প্লাস প্রফিট। ঠিক আছে? তো আমরা নর্মালি এতদিন পর্যন্ত যা শিখে আসছি, ইউনিটারি মেথডে অ্যাপ্লাই করলে এখানে হয়তো বা দেখা যেত যে 100 টাকায় যদি 10 টাকা প্রফিট হয়, তখন দেখা যাচ্ছে যে 240 টাকা যদি আমাদের কস্ট প্রাইস ছিল, 240 টাকা কত টাকা প্রফিট হয়, সেই প্রফিটটা জাস্ট আমরা 240 সাথে অ্যাড করতেছিলাম। এইভাবে করতাম, বাট আমি এই ম্যাথটাই করবো হচ্ছে, দেখো সেলিং প্রাইস ইকুয়াল টু লিখবো 240, মানে আমার কস্ট প্রাইসটা ফার্স্টে লিখবো, তার সাথে আমি অ্যাড করব হচ্ছে প্রফিটটা। কি হবে? 240 × 10%। এইভাবে করলেই দেখবা আমার ম্যাথটা হয়ে গেছে। এটাই কাজ আমার। এটার ম্যাথ হচ্ছে এইভাবে করতে হবে, টাকা ইকুয়ালস টু 240 প্লাস 240 ইন্টু 10/100। ওকে, তো এটা আমি 10 দিয়ে কাটতেছি, এই 10 দিয়ে আমি এটা কাটতেছি, তো 24। সো আলটিমেটলি আমার সেলিং প্রাইসটা হচ্ছে 264। 240 সাথে 24 যদি আমি অ্যাড করি, তাহলে 264। তো ম্যাথটা দেখো, খুব কম জায়গা নিয়ে আমার কিন্তু ম্যাথটা শেষ। বাট আমি যদি ইউনিটারি মেথড দিয়ে করতাম, ইউনিটারি মেথড দিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু এই ম্যাথটা করতে আমার অনেক সময় লাগে। ঠিক আছে, এখন জাস্ট রিভার্সটা ধরো, যে আমাকে সেম প্রশ্ন বলছে, বাট বলছে 10% লসে। সেম কোশ্চেন, কোনো চেঞ্জ নেই, যে বলছে যে the price of one banana is টাকা 10, what will be the selling price of 2 dozens of bananas if they are sold at 10% loss? So, এই ক্ষেত্রে আমি ম্যাথটা করবো এভাবে, যে সেলিং প্রাইস ইকুয়ালস টু 240 টাকা মাইনাস, কেন? কারণ আমরা জানি যে যখন লস দেওয়া থাকে আর কস্ট প্রাইস দেওয়া থাকে, তখন কস্ট প্রাইস মাইনাস লস হলো হয় সেলিং প্রাইস। তো 240 মাইনাস 240 ইন্টু 10/100। এই 240 কোথা থেকে আসতেছে? কস্ট প্রাইসের সাথে আমি জাস্ট 10% মাল্টিপ্লাই করতেছি। সো 100 দিয়ে আমি আবার 10 কে কাটতেছি, নিচে থাকছে 10 দিয়ে 240 কাটতেছি, থাকতেছে 24। তো 240 থেকে জাস্ট 24 মাইনাস করলে আমার হচ্ছে 216, এন্ড এটা হচ্ছে টাকা। সো 216 টাকা, এটাই হচ্ছে আমার সেলিং প্রাইস। বুঝতে পারছো সবাই? কারো কোনো কনফিউশন আছে যে আমি শর্টকাটে কিভাবে করবো ম্যাথ গুলো? তোমরা যদি রেসপন্স না করো ভাইয়া, আমি কিভাবে ক্লাস নেবো বলো? বি রেসপন্সিভ। আচ্ছা, যেহেতু কোনো রিপ্লাই নাই, ধরে নিচ্ছি ক্লাসে শেষ, মানে এটা শেষ আর কি। ওকে,
So example 17, Nabil bought 2 kgs of Sandesh at the rate of Taka 250 per kg from a sweet shop. If the rate of VAT is Taka 4 per 100, Taka, how much did he pay to the shopkeeper? ভ্যাট মানে কি? ভ্যাট মানে এখান থেকে একটা জিকে শিখতে পারো। ভ্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তো আমরা যারা রেস্টুরেন্টে খাই, মানে হাইফাই রেস্টুরেন্ট লাইক 5 স্টার অর 3 স্টার, এই টাইপের রেস্টুরেন্টে তোমার ভ্যাট থাকে। ভ্যাটটা কি? ভ্যাটটা হচ্ছে, মনে করো আমি জিনিসটা খাচ্ছি হলো, তোমার হচ্ছে মেনুতে দেওয়া থাকবে যে ধরো তুমি ফিশ কারি কিনবা, বা ধরো যে চিকেন কারি খাচ্ছ, যেটা দাম তোমাকে দেওয়া আছে 400 টাকা, ঠিক আছে, টাকা 400 কিনলা তুমি। কিন্তু রেস্টুরেন্টের নিয়ম হচ্ছে যে তুমি যাই খরচ করো তার সাথে তোমাকে 5% ভ্যাট দিতে হবে। তো 5% ভ্যাট মানে হচ্ছে এই যে টাকা যেটা আছে 400 টাকা, এই 400 টাকার সাথে তোমাকে এক্সট্রা করে ওই টাকারই 5% দিতে হবে। এই যে 400 টাকা যে তুমি কেনাকাটা করতেছো বা খাওয়া দাওয়া করতেছো, সেই টাকারই আবার 5% সেটা তোমার এই 400 এর সাথে অ্যাড করতে হবে। এই জিনিসটাই হচ্ছে আমাদের ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালুটা হচ্ছে আমাদের 400, ভ্যালু মানে হচ্ছে আমাদের যে দামটা, সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ট্যাক্সটা হচ্ছে আমাদের ওই যে 5%, যে টাকা 400 এর 5%টাই হচ্ছে ট্যাক্স। আচ্ছা, তো এখন এখানে বলতে যে নাবিল bought 2 kgs of সন্দেশ at the rate of টাকা 250 per kg from a সুইট শপ, মানে মিষ্টির দোকান। মিষ্টির দোকান থেকে 2 কেজি সন্দেশ কিনছে 250 টাকা পার কেজি, মানে একটা 1 কেজির দাম হলো 250 টাকা। ইফ দ্য রেট অফ ভ্যাট ইজ টাকা 4 পার 100, হাউ মাচ ডিড হি পে টু দ্য শপকিপার? তাহলে 2 কেজি কিনতেছে, যার 1 কেজির দাম হলো 250 টাকা, তাহলে 2 কেজির দাম হলো 250 ইন্টু 500, এটা লিখছে। দ্য প্রাইস অফ 1 কেজি সন্দেশ ইজ টাকা 250, তাহলে 2 কেজির দাম হবে হচ্ছে 500। আচ্ছা, তো 500 টাকা আমরা নর্মালি যে নর্মাল যে ইয়েগুলো থাকে, রেস্টুরেন্ট থাকে বা মিষ্টির দোকান থাকে বা সুইট শপ থাকে, সেগুলোতে আসলে 500 টাকা দিয়ে দিয়ে আসলেই হয়। বাট নাবিল যে দোকানে কিনতে গেছে সেটাতে আমাদের 4% ভ্যাটের কথা বলা হচ্ছে। 4% কি আসতেছি, যে টাকা 4 পার 100 মানে 4% ভ্যাট। তাহলে ভ্যাট ফর টাকা 100 ইজ টাকা 4, তাহলে ভ্যাট ফর টাকা 1 ইজ টাকা 4/100, তাহলে ভ্যাট ফর টাকা 500। কেন 500? এই যে আমি 500 টাকা কস্ট প্রাইস বা আমি কিনতেছি, প্রাইস হচ্ছে আমার 500, তো 500 টাকা ভ্যাট দিতে হবে আমার 20 টাকা। তো এই যে 20 টাকা আমি ভ্যাট দিচ্ছি, ভ্যালু ট্যাক্স করতেছি, এই 20 টাকাটাই আমার অ্যাড হবে হচ্ছে এই 500 এর সাথে। এটাই করছে যে নাবিল পেইড 500 প্লাস 20 টাকা, 500 টু শপকিপার। মানে তুমি জিনিসটা আসলে 500 টাকার, বাট ভ্যাট থাকার কারণে তোমাকে এক্সট্রা 20 টাকা দেয়া লাগছে। এটাই, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমার এই ম্যাথটা। এরপরে এক্সাম্পল 18 বলছে যে মান্থলি বেসিক পে অফ মিস্টার নাসির ইজ টাকা 27650। দ্য ট্যাক্স ফর অ্যানুয়াল ইনকাম ফর 2,50,000 as a first slab is টাকা 0 if the tax for next slab of income is at the rate of টাকা 10 per 100, how many টাকা does Mr. how many টা অ্যাকচুয়ালি হয় না, how much বলা উচিত, বা মানে হাউ মাচ ডাজ মিস্টার নাসির ভাই বলা উচিত, পে অ্যাজ ইনকাম ট্যাক্স। ঠিক আছে। তো আমার এখানে ম্যাথটা কিভাবে করতে হবে বলি, যে তোমাকে কিছু বেতন দেওয়া হয় বা হচ্ছে তোমার বেতন দেওয়া হলো, সেটার জন্য তোমাকে ট্যাক্স দেওয়া লাগে, এটাকে আসলে ইনকাম ট্যাক্স বলা হয়। মানে বাৎসরিক একটা ট্যাক্স দেওয়া লাগে তোমার। বাবা মা যেই জব করে, জিজ্ঞাসা করবা যে আসলে ইনকাম ট্যাক্সটা কি। মানে তোমার আব্বু যে টাকাটা পাচ্ছে সরকারের কাছ থেকে, ওই টাকা থেকে কিছু টাকা তোমার আবার সরকারকে ব্যাক করা লাগে, ট্যাক্স দেওয়া লাগে। বুঝা গেছে? সেটাকে বলা হচ্ছে ইনকাম ট্যাক্স। মানে ইনকাম মানে কি, সে হচ্ছে আয় করতেছে, সেই আয়ের একটা পার্সেন্টেজ বা কিছু পরিমাণ টাকা তোমাকে সরকারকে দিতে হয়। তো মিস্টার নাসির সেরকম এক মাসে টাকা পায় হচ্ছে 27,650 টাকা। তো প্রতি মাসে মনে করো যে ফার্স্ট মাসে সে পাচ্ছে 7,650, সেকেন্ড মাসে সে 7,650 টাকায় পাচ্ছে, থার্ড মাসে সে 7,650 টাকায় পাচ্ছে। এরকম এনুয়াল ইনকাম বলছে। এনুয়াল ইনকাম মানে হচ্ছে 12 মাসের হিসাব। তো 12 মাসের হিসাব করার পরে সে টাকা পাচ্ছে হচ্ছে 3,31,800। মানে প্রথম মাসে যদি 7,650 টাকা পায়, তাহলে 12 মাসে পাচ্ছে হচ্ছে 3,31,800। এই 3,31,800 টাকার প্রথম 2,50,000 টাকায় তাকে কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না।
প্রথম 2,50,000 টাকায় তাকে ট্যাক্স দেওয়া লাগে টাকা জিরো, মানে কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না। তো 3,31,800 টাকা প্রথম 2,50,000 টাকা যদি তাকে ট্যাক্স দেওয়া না লাগে, তাহলে তাকে ট্যাক্স দেওয়া লাগে কত টাকা সেটা বের করতে হবে। সেইটাই লিখছে যা অ্যানুয়াল ইনকাম ট্যাক্স পেয়েবল। পেয়েবল মানে হচ্ছে পে করার মতো, মানে পে করতে হবে। তো সেটাই করছে, 3,31,800 টাকা সে পাচ্ছে, যার মধ্যে 2,50,000 টাকা তাকে পে করা লাগতেছে না, তার কোনো ট্যাক্স নাই। তাহলে পে করা লাগছে কত টাকার মধ্যে, সেটাই হচ্ছে আমার 81,800 টাকায়। তো 81,800 টাকায় তাকে ট্যাক্স পে করতে হচ্ছে। তাহলে 100 টাকায় তাকে ট্যাক্স দেওয়া লাগতেছিল 10 টাকা, তাহলে 81,800 টাকা তাকে ট্যাক্স দেওয়া লাগতেছে 8,180 টাকায়। বুঝা গেছে? এই ম্যাথটা বুঝতে পারছো সবাই? এই ম্যাথটা জটিল আছে, যদি মনে হয় যে স্যার বুঝতে পারিনি বলো, বলো বুঝতে পারছো? স্যার Yes, sir. হ্যাঁ, কেউ একজন কিছু মনে হয় বলতেছিলা, আবার বলো, শুনি নেই। স্যার স্যার সেকেন্ড লাইনটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো কোশ্চেনে। সেকেন্ড লাইন বলতে কি, সেকেন্ড লাইন তো লাইন হচ্ছে 1 লাইন, 2 লাইন, 3 লাইন, স্যার 4 লাইন, কোশ্চেন এভাবে বলতে। কোশ্চেন একটু দাঁড়াও, একটু হোল্ড, ওয়েট। আচ্ছা, হ্যাঁ, যেটা বলতেছিলাম যে কি বললা আবার বলো। স্যার সরি, কোশ্চেনের সেকেন্ড লাইনটা আরেকবার বুঝিয়ে দিলি। কোশ্চেনের সেকেন্ড লাইন, ওকে, যে দ্য ট্যাক্স ফর অ্যানুয়াল ইনকাম। স্যার ফার্স্ট স্ল্যাব যেটা বলতেছি জিরোটা ট্যাঙ্গে ওকে বুঝে নাই। ওকে, হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ক্লাস। আচ্ছা, প্রথম দফায় বলতে পারো, মানে তোমাকে একটু জিনিসটা বলি, দেখো ফার্স্ট মাসে তোমার, মনে করো তুমি জাস্ট ইনকাম করছো, তুমি কোনো খরচ নাই, তাহলে ফার্স্ট মাসে তোমার হচ্ছে এটা, সেকেন্ড মান্থে তুমি পাচ্ছ এটা, থার্ড মান্থে পাচ্ছ তুমি এটা এটা, তাই না? তাহলে ফার্স্ট ইয়েস তোমার ফার্স্ট মাসে যদি তোমার খরচ হয় মানে ইনকাম হয়, সেটা হচ্ছে তোমার 7,650, সরি 650 টাকা। সেকেন্ড মাসে যদি তুমি হিসাব করো, তাহলে তোমার কি হবে, 2,7,650 প্লাস 2,7,650 না, ইয়েস স্যার টোটালটা বলতেছি। থার্ড ইয়েস স্যার মান্থে তোমার এরকম আরো একটা 2,7,650 অ্যাড হবে, ফোর্থ ইয়েস স্যার মান্থে এরকম। তো এরকম টাকা পাইতে 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 যখনই 2,50,000 টাকা পর্যন্ত যাবে, এই পর্যন্ত তোমাকে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, সরকারকে কোনো কর দেওয়া লাগবে না। বাট এরকম যোগ করতে 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 একটা সময় গিয়ে যখন 2,50,000 টাকা ক্রস করবে, 2,50,000 টাকা ক্রস করবে, তখনই তুমি ট্যাক্স দিবা। তারপর থেকে তোমার ট্যাক্স দেবে, প্রথম 2,50,000 টাকা যে পাচ্ছ, সেখানে তোমাকে ট্যাক্স দেওয়া লাগবে না, তারপর থেকে তোমাকে ট্যাক্স দিতে হবে। এটা হচ্ছে তোমার রুল, বুঝতে পারছো? ইয়েস স্যার আচ্ছা, তো সেই অনুযায়ী, তো 12 মাসে আমি ইনকাম করতেছি 3,31,800 টাকা। তো প্রথম 2,50,000 টাকা যদি আমাকে পে করা লাগতেছে না, তার মানে ওখানে আমার কোনো পেমেন্ট নাই। তো পেয়াবল, পেয়াবল মানে কি, মনে করো মুভেবল, মুভেবল মানে কি, মুভেবল মানে কি, যেটা মুভ করতে পারে, ইয়েস এটা না। স্যার মুভেবল মানে তো এটা, মুভ থেকে জাস্ট মুভের সাথে অ্যাবল অ্যাড করা লাগে, মুভেবল। ঠিক আছে, মুভেবলটা কি, ওকে, কি বলতেছে, মুভেবল মানে হচ্ছে মুভেবল, এইভাবে আমি লিখতে পারি। তো পে থেকে পেয়েবল, ওকে। তো মুভ প্লাস এবল, মুভেবল, যেটা মুভ করতে হয় সেটাকে মুভেবল বলি, পে যেটা পে করতে হয় সেটাকে আমি বলি পেয়েবল। সো ইনকাম ট্যাক্স পেয়েবল মানে হচ্ছে যেই টাকাটা আমি পে করতে পারবো। তো 2,50,000 টাকা যেহেতু আমি পে করতে লাগতেছে না, তাহলে পে করতে লাগছে কত, সেটা হবে 3,61,800, যেটা আমি 12 মাসে ইনকাম করতেছি। 2,50,000 টাকা মাইনাস করার পরে এই যে পে করা লাগতেছে আমার 81,800 টাকা, সরি 1,00,000 তো না, 81,800 টাকা। একটু ওয়েট, ইরেজ করে দিই, তাহলে ভালো মতো বুঝতে পারবা। 81,800 টাকা আমাকে পে করতে হচ্ছে, মানে এই টাকার থেকে আমাকে ট্যাক্স পে করতে হবে। তো 100 টাকায় যদি আমার 10 টাকা দেওয়া লাগে, কেন 100 টাকা বলতেছি, কারণ বলছে যে রেট অফ টাকা 10/100। ঠিক আছে, ইনকাম, এই যে ইফ দ্য ট্যাক্স ফর নেক্সট স্ল্যাব, মানে পরের পরের ধাপ ধাপ থেকে আর কি, অফ ইনকাম ইজ এট দ্য রেট অফ টাকা 10/100, মানে 100 টাকা দেওয়া, 100 টাকায় দেওয়া লাগছে হচ্ছে 10 টাকা, তাহলে 1 টাকা দেওয়া লাগবে 10/100, তাহলে 81,800 টাকা দেওয়া লাগবে হলো 8,180 টাকা। বুঝা গেছে? ইয়েস স্যার বুঝেছি ওকে, এরপরে হচ্ছে এক্সাম্পল 19, যেটা বলছে ইফ $1 হচ্ছে টাকা 81.5, হাউ মাচ বাংলাদেশি কারেন্সি ডাজ ইট নিড টু বি ইকুয়াল টু $7,000। তো $1 যদি 81.5 হয়, তাহলে $7,000 জাস্ট মাল্টিপ্লাই করে দিব, সেটা হবে। তো আমরা ডিরেক্ট নিচ থেকে শুরু করতেছি, দেখো 15 নাম্বারটা, যে নিলিম is a service holder, his monthly basic pay is 22,250, the income tax is of 2,50,000 টাকা of first slab
of annual income is 0 টাকা, the rate of income tax of next annual slab is টাকা 10, how many টাকা does he has to pay as tax? So, এই ম্যাথটা জাস্ট করলাম আমরা, এটার সাথে রিলেটেড। সো পারবা না, সেম ভাবে করতে হবে। জাস্ট এই যে 27,650 টাকার জায়গায় 22,250 দিয়ে দিয়েছে, বাকি সব সেম। তো পারবা না, এই ম্যাথটা কি করতে পারবা না? স্যার Yes, sir. ওকে। sir, দেন বলতে যে মিস্টার রয় ইজ আ গভর্নমেন্ট অফিসার, হি উইল গো টু ইন্ডিয়া টু ভিজিট রিলিজিয়াস প্লেসেস। ইফ বাংলাদেশি টাকা 1 ইজ ইকুয়াল টু ইন্ডিয়ান এত টাকা এত রুপি, হাউ মাচ বাংলাদেশি টাকা উড হি নিড ফর ইন্ডিয়ান 42,500 রুপি। এই ম্যাথটা একটু আগে যে আমরা ইউএস ডলার দিয়ে করলাম সেটা। আচ্ছা, আমি একটু তোমাদেরকে আইকিউ কোশ্চেন আস্ক করি, যে এখানে বলতে যে 1 US ডলার ইকুয়াল টু টাকা 8150। তোমাদের পরীক্ষায় জিকে তে আসতে পারে না যে হচ্ছে 1 US ডলার সমান সমান কত টাকা বর্তমানে, আসতেই পারে। এটা আসলে ডে টু ডে উঠানামা করে, তাই না? তো ধরো যে হচ্ছে আমি বলতেছি যে 107 টাকা, মানে বর্তমানে পার্সপেক্টিভে 107 ও 110 টাকা হচ্ছে তোমার 1 US ডলার। বাট এখানে আমি দেখতে 81.5, এত কম কেন? কি মনে হয়? মানে 1 US ডলার ইকুয়াল টু 81.50 টাকা, এত কম কেন? এই বই এত কম লেখা আছে কেন, কি মনে হয়? এটা একটা আইকিউ টাইপ প্রশ্ন করতে আমি, কমন সেন্স থেকে আর কি, বলো। আচ্ছা, আমি সময় নিচ্ছি না। এই বইটা হচ্ছে 2013 সিলেবাস অনুযায়ী, ঠিক আছে? তুমি দেখতে পারবা যেখানে লেখাও আছে। একটু আমরা উপরে আসি, যেখানে যে একাডেমিক ইয়ার 2013, যে প্রেসক্রাইবড বাই দ্য এনসিটিবি ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড অ্যাজ আ টেক্সট বুক ফর ক্লাস 7 ফ্রম দ্য একাডেমিক ইয়ার 2013। মানে এইটা হচ্ছে 2013 এর হিসাবে 6.5 ছিল, রিভাইজ ফর দ্য ইয়ার 2025, মানে অ্যাকচুয়ালি রিভাইজই করছে, এখানে কোনো চেঞ্জ করে নাই, বা চেঞ্জ করা উচিত আমার মনে হয়। তো যাই হোক, আমরা আসি আবার ম্যাথে, যেটা যতটুকু পর্যন্ত আমরা করতেছিলাম। তো এইটা হচ্ছে তোমার 14 নাম্বারটা সেম ভাবে। আমরা আসতেছি হচ্ছে 13 নাম্বারটাতে। দেখো যে মাইশা বট 15 মিটার রেড রিবন at the rate of টাকা 20 per meter. The rate of VAT is টাকা 4% and she gave টাকা 500 to the shopkeeper. How much টাকা will the shopkeeper return to her? তো 15 মিটার কিনতেছে রেড রিবন এট দ্য রেট অফ টাকা 20 পার মিটার, মানে সে 20 টাকায় কিনতেছে হচ্ছে 1 মিটার রেড রিবন। তাহলে 15 মিটার কত হবে? তাহলে 15 মিটার হবে 20 ইন্টু 15, মানে হচ্ছে 300, তাই না? তো 300 টাকা কিনতেছে। এখন বলছে যে 4% হচ্ছে ভ্যাট, তার মানে কি 100 টাকায় তাকে ভ্যাট দেওয়া লাগে হচ্ছে 4 টাকা, তাহলে 300 টাকায় তাকে ভ্যাট দেওয়া লাগে 12 টাকা, তাই না? 3 গুণ, যদি 100 টাকা 3 গুণ 300 টাকা, তাহলে 4 টাকার 3 গুণ হলো 12 টাকা। তো 12 টাকা তাকে ভ্যাট দেওয়া লাগছে, তাহলে সে 500 টাকা যদি শপকিপারকে দেয়, তাহলে তাকে রিটার্ন করবে কতটুকু সেটা বলছে। তো 500 মাইনাস 312, যেটা আসলে হয় হলো 282, সরি 188 টাকা হচ্ছে আমাদের, এটা হবে। ঠিক আছে, তো 13 নাম্বারটা মিলতেছে হচ্ছে আমাদের এক্সাম্পল 17 এর সাথে। আমি জাস্ট মিলাই দিচ্ছি তোমাদেরকে। আমি আগের ক্লাসেই বলছিলাম যে তোমাদেরকে আমি এক্সাম্পলের সবগুলো ম্যাথ করাবো, কারণ এক্সাম্পলের ম্যাথ গুলো করলেই তোমরা আসলে এই ম্যাথ গুলো করতে পারবো। তো 13 নাম্বারটাও শেষ। আমরা একটু উপর থেকে এখন আসি, যে শপকিপার bought 5 meters of cloth at the rate of টাকা 200 per meter and sold it at the rate of টাকা 225 per meter. How much did he gain as profit? তো এগুলো প্রফিট, দেন লস, অ্যামাউন্ট অফ প্রফিট অর লস, পার্সেন্টেজ অফ প্রফিট, এইগুলো সবগুলো পারবা। 5 নাম্বারটা একটু দেখি। 5 এবং 6 হলো একই ক্যাটাগরি। 5 এবং 6 হলো একই ক্যাটাগরি। কেন? বলতে সাম চকলেটস আর বট এট টাকা 8 পার পিস এন্ড সোল্ড দেম এট টাকা 8.5 পার পিস, দেন দ্য প্রফিট ওয়াজ টাকা 25। হাউ মেনি চকলেটস ওয়ার বট? সেম দেখো যে এখানে শপকিপার বট ক্লোথ এট দ্য রেট অফ টাকা 125 পার মিটার এন্ড সোল্ড ইট এট দ্য রেট অফ টাকা 150 পার মিটার, দেন হি গেন টাকা 2000 এস প্রফিট। মানে এখানে বলে দেওয়া আছে টোটাল প্রফিট কত পাইছে, এখানে বলে দেওয়া আছে টোটাল প্রফিট কত দেওয়া আছে। এখন এটাতে এই ক্ষেত্রে বলছে কতগুলো চকলেট, এই ক্ষেত্রে বলছে কত মিটার ক্লোথ। এই ম্যাথটা মিলতেছে হচ্ছে আমাদের এই যে এই ম্যাথের সাথে, এক্সাম্পল 14 এর সাথে, যে টি সেলার তোমার 80 টাকা পার কেজিতে হচ্ছে
কিনছে জিনিসটা, কত টাকা পার কেজি হচ্ছে বিক্রি করছে, তার টোটাল লস হয়েছে হচ্ছে 500। তাহলে কত কেজি কিনছে, ম্যাথটা হচ্ছে 14 নাম্বারের সাথে মিলতেছে। তো তোমাদের 5, সরি, 5 আর 6 নাম্বার যেটা আছে, এই দুটা হচ্ছে এক্সাম্পল 14 এর মতো। পারবা না নাকি করে দিতে হবে এগুলো বলো তো, আমি কিন্তু জাস্ট মিলাই দিচ্ছি। পারবা না, করতে পারবা? ইয়েস অর নো? ধৈর্যের পরীক্ষা নিও না, আমার ক্লাস নিচ্ছি, রেসপন্স করো। গলা ফাটায় ফাটায় গলা ফাটায় ফাটায় এত কষ্ট করে ক্লাস নেওয়ার তো কোনো মানে নেই ভাইয়া, যে তোমরা রেসপন্স না করো। Yes, sir. হ্যাঁ, তো এক্সাম্পল 14 এর সাথে মিলাই পড়বা। আমি তোমাদেরকে এই জন্য এক্সাম্পল গুলো খুব ভালোভাবে দেখাই দিচ্ছি, যদি কেউ ভুলে যাও তোমরা হচ্ছে ক্লাসের যে ইয়াটা আছে তোমার, কি বলে এটাকে, রেকর্ডিং আছে, রেকর্ডিংটা একটু চেক করে নিবা, ঠিক আছে? চেক চেক করে বুঝে নিবা, দেন এটাও পারবা। যেটা পারবো না সেটা হলো 18 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, এই দুটা একটু পারবো না, বাকি সবগুলো এখানে পাবো। 11 নাম্বারটা একটু টাফ আছে, এই দুটা করে দিচ্ছি, এই তিনটা করে দিচ্ছি আমি, দেখো। 8 নাম্বারে আসি। 8 নাম্বারে বলছে দ্য কস্ট প্রাইস অফ 25 মিটার অফ ক্লোথ ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 20 মিটার অফ ক্লোথ, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অর লস? আমি প্রথম দিনই বলছিলাম যে হচ্ছে, মানে এই চ্যাপ্টারটা শিখানোর প্রথম দিনে বলছিলাম যে তুমি যখন প্রফিট, লস, আর ধরো যে হচ্ছে কোনো কিছু কম্পেয়ার করবা, পার্সেন্টেজ অফ প্রফিট, পার্সেন্টেজ অফ লস করবা, তখন তোমার অবশ্যই অবশ্যই সিমিলার অ্যামাউন্ট থাকতে হবে, অ্যান্ড সিমিলার তোমার হচ্ছে কি বলবো, জিনিস থাকতে হবে। এই ক্ষেত্রে সিমিলার জিনিস অবশ্যই, যেহেতু ক্লোথ, তো আমি সিমিলার জিনিস আমি তুলনা করতে পারছি। আমি তো ক্লোথের সাথে ব্যানানার খরচ, মানে ব্যানানার কস্ট প্রাইসের সাথে ক্লোথের বা কাপড়ের কস্ট প্রাইস তুলনা করতে পারি না। কিন্তু এখানে বলছে দ্য কস্ট প্রাইস অফ 25 মিটার অফ ক্লোথ, কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 20 মিটার অফ ক্লোথ। তো 20 মিটার অফ ক্লোথ আর হলো 25 মিটার অফ ক্লোথ, দুটা কিন্তু আলাদা। একটা হলো কস্ট প্রাইস দেওয়া আছে, একটা হলো সেলিং প্রাইস দেওয়া আছে। এটা এখন আমি তুলনা করতে পারবো না। কেন পারবো না? কারণ এটা 25 মিটার দেওয়া আছে, এটা হচ্ছে 20 মিটার দেওয়া আছে, আমাকে দুটাই 1 মিটারে নিয়ে আসতে হবে। 1 মিটার বলো, অথবা দুটাই 25 মিটার নিয়ে যেতে পারো, অথবা দুটাই 20 মিটার নিয়ে যেতে হবে। সিমিলার অ্যামাউন্ট লাগবে, সিমিলার কোয়ান্টিটি লাগবে। বুঝা গেছে? বুঝতে পারছো আমি কি বলছি? সিমিলার কোয়ান্টিটি লাগবে, নট যে একটা 25 মিটার আছে আর একটা 20 মিটার আছে আমি কম্পেয়ার করতে পারবো। অবশ্যই অবশ্যই সিমিলার কোয়ান্টিটিটা করতে হবে। বোঝা গেছে? তো আমি এটা লিখবো এইভাবে, লেট দা কস্ট প্রাইস অফ 25 মিটার অফ ক্লথ বি টাকা 100, therefore the cost price of 1 মিটার of cloth is টাকা 100 বাই 25, যেটা আমি লিখতে পারি টাকা 4। এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে বলছে যে আমি 25 মিটার, তো দাঁড়াও, 25 মিটার ক্লোথ যদি হচ্ছে আমি কস্ট প্রাইস যদি পাই, হ্যাঁ, সেটা সেলিং প্রাইস হচ্ছে 20 মিটার ক্লোথের সাথে ইকুয়াল হচ্ছে। মানে আমি যদি একটা ক্লোথ, মনে করি যে কাপড়টা আছে, এইটার আমি 25 মিটার কিনতেছি, ঠিক আছে, আবার এইটারই আমি 20 মিটার বিক্রি করতেছি। তো এইটা আমি কিনছিলাম ধরো যে 100 টাকায়, তাহলে সেম দামে যদি বিক্রি করি তাহলে 20 মিটার ক্লোথের সেলিং প্রাইস কি হবে, আমার 100 টাকা হবে না? এই জিনিসটা জাস্ট বলছে যে একই দামে যদি আমি 25 মিটার ক্লোথ কিনি, সেই একই দামে আমি 20 মিটার ক্লোথ বিক্রি করতে পারি। তাহলে আমি এখানে বলতে পারি যে দা সেলিং প্রাইস অফ 20 মিটার অফ ক্লোথ ইজ টাকা 100। কিভাবে 100 বলতে পারছি? কারণ আমাকে বলছে দুটাই ইকুয়াল। তো এখন আমি বলতে পারি দেয়ার ফর দ্য সেলিং প্রাইস অফ 1 মিটার অফ ক্লোথ ইজ টাকা 100 বাই 20, তো টাকা 5 পাচ্ছি। তো এখন খেয়াল করে দেখো যে একটা কস্ট প্রাইস পাচ্ছি 1 মিটারের, আর একটা সেলিং প্রাইস পাচ্ছি 1 মিটারের। তো যখন 1 মিটার এবং 1 মিটার মিলে গেল,
আমরা সেলিং সেলিং প্রাইস এবং কস্ট প্রাইসের দুটারই অ্যামাউন্ট পাচ্ছি 1 মিটার ক্লথের। তো যখন আমার কোয়ান্টিটিটা সেম হইলো তখনই আমি তুলনা করতে পারবো। এই ম্যাথটা অনেকটা হচ্ছে হিলসা ফিশের মতো। হিলসা ফিশের একটা ম্যাথ করছিলাম না আমরা, মনে আছে? উম খুব সম্ভবত একটু পরে। এই যে যে 4 হিলসা ফিশেস, আর এইখানে বলছে ইচ হিলসা। তখন আমরা কি করছিলাম, যে একটা হিলসা নিয়ে আসছিলাম, এক হিলসা ফিশ নিয়ে আসার পরে তারপরে মাইনাস করছিলাম। তো জিনিসটা হচ্ছে এই কস্ট প্রাইস যদি 1 মিটার হয় আর সেলিং প্রাইস যদি 1 মিটার আনি, দুটা আমি সেম জিনিস আনার পরেই এখন আমি তুলনা করে বলতে পারবো। আমি 25 মিটার ক্লথের কস্ট প্রাইসের সাথে 20 মিটার ক্লথের সেলিং প্রাইস কখনোই তুলনা করে বলতে পারবো না। তো এটাই, এই কারণেই হচ্ছে আমরা সবগুলো 1 মিটারে নিয়ে আসলাম। তো এখন আমি দেখতে পাচ্ছি কস্ট প্রাইস হচ্ছে টাকা 4, সেলিং প্রাইস হচ্ছে টাকা 5। তাহলে কস্ট প্রাইসটা হচ্ছে সেলিং প্রাইসের থেকে ছোট। তো যখন কস্ট প্রাইস হয় সেলিং প্রাইসের থেকে ছোট, তখন হয় সেটা প্রফিট। তাহলে আমি এখানে লিখতে পারি প্রফিট ইকুয়ালস টু টাকা 5 -4, যেটা হচ্ছে টাকা 1। 1 টাকা লাভ করতেছি। এখন 1 টাকা লাভ করতেছি আমি কত টাকার মধ্যে? 4 টাকার মধ্যে। তো যেহেতু 4 টাকা আমি লাভ করতেছি, তো আমি লিখতে পারি নাও পার্সেন্টেজ অফ প্রফিট। তোমাদেরকে আমি বলছিলাম যে পার্সেন্টেজ বের করতে গেলে যারটা তুলনা করব তারটা থেকে উপরে। তো আমি প্রফিটের তুলনা করব কার সাথে? কস্ট প্রাইসের সাথে। তো কস্ট প্রাইস হচ্ছে 4 টাকা, 1 মিটার ক্লথের কস্ট প্রাইস হচ্ছে 4 টাকা। তো আমি যার সাথে তুলনা করতেছি, যার সাথে তুলনা করতেছি মানে আমি কস্ট প্রাইসের সাথে তুলনা করতেছি। কস্ট প্রাইস নিচে, কার তুলনা করতেছে? প্রফিটের সাথে তুলনা করতেছে। এই কারণে উপরে এর সাথে জাস্ট 100 মাল্টিপ্লাই করে দেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এটা পার্সেন্টেজ। তো 4 দিয়ে যদি 100 কে ডাল হয় 20%। তুমি এটা এভাবে না লিখো, যদি একটু বড় করে করতে চাও তখন এভাবে লিখতে হবে যে ইফ কস্ট প্রাইস ইজ টাকা 4, প্রফিট ইজ টাকা 1, therefore if cost price is টাকা 1, profit is টাকা 1/4, therefore if cost price is টাকা 100, profit is টাকা 1 × 100/4। তো দেখো এত কিছু লেখার পরে জাস্ট আমি 20%, যেটা আমি একবার 20% নিয়ে আসছি, এরপরও কিন্তু হয় নাই। তোমাকে আবার লিখতে হবে স্যার, পার্সেন্টেজ। জি বলো। সেটা 25 হওয়ার কথা না? আচ্ছা হ্যাঁ, সরি 25 হবে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি তো 5 দিয়ে কাটি নাই। ওকে, যাই হোক, জিনিসটা হচ্ছে মেসেজটা বুঝতে পারছো? তো পার্সেন্টেজ অফ প্রফিট এইটা হবে হচ্ছে 25%। হ্যাঁ, তো দেখো আমি এটা ডিরেক্ট 25% পাচ্ছি। কিভাবে পাচ্ছি? যে 1/4। আমি তোমাদেরকে প্রথম ক্লাসেই বলছিলাম যে পার্সেন্টেজ মানে হচ্ছে উপরে থাকবে হচ্ছে যার সাথে তুলনা করব, মানে যার তুলনা করব, আর নিচে থাকবে যার সাথে সাথে তুলনা। এই জিনিসটা আমি 3 দিন লিখলাম। তো যার তুলনা, কার তুলনা করতেছি? প্রফিটের তুলনা করতেছি কার সাথে? কস্ট প্রাইসের সাথে। জাস্ট এর সাথে আমি 100 মাল্টিপ্লাই করে দেবো, শেষ। এটাই কাজ। বুঝা গেছে? তো এটা শর্টকাটে করবা নাকি তুমি এইভাবে বড় করে করবে, এটা তোমার ব্যাপার। বাট আমি তো তোমাদেরকে বলছি যে এত জায়গা পাবা না, তো এটার জন্য এইভাবে করাটাই উত্তম। আমি দুটাই করে দেখালাম। আচ্ছা, 9 নাম্বারে আসি। 9 নাম্বারটা একটু বোঝার বিষয় আছে। দেখো 9 নাম্বারে বলছে দ্য বাইং প্রাইস অফ ওয়েট, 9 নাম্বার এখানে বলে দেওয়া আছে দ্য বাইং প্রাইস অফ 8 আমলকি ইজ টাকা 5। ইফ 6 আমলকি ইজ সোল্ড অ্যাট টাকা 5, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অর লস? দেখো এখানে বাইং প্রাইস অফ 8 আমলকি দেওয়া আছে, আর এখানে সেলিং প্রাইস অফ 6 আমলকি দেওয়া আছে। জিনিসটা কিন্তু সেম না। আমি তোমাদেরকে বলছি দুটো সেম করতে হবে। হয় 8টা আমলকি তে নিয়ে যেতে হবে সবকিছু, অথবা 6টা আমলকিতে নিয়ে যেতে হবে, অথবা একটা আমলকিতে, অথবা 2 আমলকি। মানে বেসিক্যালি সেম কোয়ান্টিটিতে নিয়ে যেতে হবে। সেম কোয়ান্টিটিতে না নিয়ে গেলেই তোমার ম্যাথটা হবে না। তো আমি হয়ে লিখবো যে দা কস্ট প্রাইস অফ 8 আমলকি ইজ টাকা 5, therefore the cost price of, আগের ম্যাথটার মতোই, 5/8 টাকা। দেন লিখবো দা কস্ট, সরি কস্ট তো না, এখন সেলিং হবে, প্রাইস অফ 6 আমলকি ইজ টাকা 5,
তাহলে দ্য সেলিং প্রাইস অফ ওয়ান আমলকি ইজ টাকা 5/6। এখন কথা হচ্ছে এই যে 8টা আমলকির কস্ট প্রাইস পাইছি আমি 5 টাকা, সেখান থেকে একটা আমলকিতে গেছি। সেম 6টা আমলকির সেলিং প্রাইস পাইছি আমি 5 টাকা, সেখানে আমি একটা আমলকির সেলিং প্রাইসে গেছি। তো একটা আমলকির কস্ট প্রাইস এবং একটা আমলকির সেলিং প্রাইস যখন আমি পাইলাম, তাহলে আমি বলতে পারি দুটাই সেম কোয়ান্টিটির আছে এন্ড দুটাই আমলকি আছে, তো আমি কম্পেয়ার করতে পারতেছি। এখন দেখো খেয়াল করে যে একটা আমলকির কস্ট প্রাইস হচ্ছে 5/8, সেলিং প্রাইস হচ্ছে 5/6। তোমাদের বেসিক কোশ্চেন যে নিউমারেটর যদি সিমিলার থাকে বা সেম নিউমারেটর যদি থাকে, ডিনোমিনেটরটা বড় হইলে সেই ফ্র্যাকশনটা বড় নাকি ছোট হলে সেই ফ্র্যাকশনটা বড়? এটা কিন্তু ক্লাস 6 এর বইয়ের পড়া। বলো, নিউমারেটর সেম, ডিনোমিনেটর সেম, মানে ডিনোমিনেটর যদি বড় হয় ছোট হয়, কোনটা বড় কোনটা ছোট হয়? পুরো ফ্র্যাকশনটা যদি চিন্তা করি, বলো তো, 5/8 বড় না 5/6 বড়? ক্লাস 6 এর বইয়ের পড়া এটা, দেখো ক্লাস 6 এর বইটাতে যাচ্ছি আমি, এক্সারসাইজ 1.5 এ আছে। 1.5, সরি আমি তো ক্রস করে আসছি। এই যে এখানে দেখো 1.5 না, অ্যাকচুয়ালি 1.4 খুব সম্ভবত। এই যে, if the numerators of two fractions are equal, the fraction having the greater denominator is less than the other। মানে যদি দুইটা ফ্র্যাকশনের নিউমারেটর যদি সেম হয়, তাহলে যেই ফ্র্যাকশনের ডিনোমিনেটরটা বড় সেটা হলো ছোট ফ্র্যাকশন ওভারঅল। তো এখানে খেয়াল করে দেখো, 8 আছে, 6 আছে, 6 এর থেকে 8 বড়। তাহলে কস্ট প্রাইসটা আমি বলতে মানে এই ফ্র্যাকশনটা যদি ছোট, তাহলে বলতে পারি কস্ট প্রাইস কম সেলিং প্রাইসের থেকে। তো যখন কস্ট প্রাইস সেলিং প্রাইসের থেকে কম হয় তখন হয় আমার প্রফিট। এইটা হবে। তো 8 আর 6 এর এলসিএম হচ্ছে 24। তো 20 - 15, যেটা আসলে টাকা 5/24। তো আমাদের কোশ্চেনে কি ছিল? কোশ্চেনে ছিল হচ্ছে প্রফিট অর লসের পার্সেন্টেজ বের করতে। তো আমি প্রফিটটা পেয়ে গেছি, এখন আমাকে জাস্ট পার্সেন্টেজ বের করতে হবে। তো আমি এটা কিভাবে করবো? এভাবে লিখবো যে নাও কস্ট প্রাইস ইজ টাকা 5/8, প্রফিট ইজ টাকা 5/24। therefore cost price is টাকা 1, প্রফিট ইজ টাকা 5/24 ডিভাইডেড বাই 5/8, যেটা আমি একবার লিখতে পারি 5/24। এখন ডিভাইড যদি করতাম উল্টায় যেত, নিচে থাকতো 5, উপরে থাকতো 8। therefore cost price is টাকা 100, প্রফিট ইজ টাকা 5/5 × 8, 24 × 5, তার সাথে জাস্ট 100টা মাল্টিপ্লাই করে দেওয়া লাগতো। তো এখন দেখো, 5 দিয়ে 5 কাটতেছি, 8 দিয়ে 24 কাটতেছি, 300/3, যেটা এখন আমি পার্সেন্টেজে লিখলে 33.33 বা 33 হোল 1/3 লিখতে পারি। এটাই বুঝা গেছে কিভাবে করতে হবে? পারবো না আমরা ম্যাথটা করতে? বুঝতে স্যার পারছো সবাই? লাস্টে আপনি যেটা নাও দিয়ে করেছেন ওটা কি স্যার আরেকবার বলো, সরি আবার কথা তোমার কেটে আসছে স্যার ভাইয়া। স্যার লাস্টে আপনি যেটা করিয়েছেন পার্সেন্টেজ বের করেছেন? জি, এখানে আমাকে বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অর লস। তাহলে ফার্স্টে যদি কস্ট প্রাইস আমার 5/8 হয়, কেন 5/8? কারণ আমি এখানে 5/8 পাইছি। তখন আমার প্রফিট ছিল 5/24। তো যদি কস্ট প্রাইস 1 হয় তাহলে প্রফিট কি হয়? 5 বাই, ওয়েট একটু দাঁড়াও, এখানে হবে, এইখানে হবে 20, ওয়েট, ইন্টু 8/5। জিনিসটা হচ্ছে এরকম, বুঝা গেছে? এভাবে ইয়েস লিখবা। স্যার। তো এইটা আমি 5/5 যে আগে কাটতে পারি, তুমি চাইলে 1/3 আগে লিখতে পারো, নো প্রবলেম। তো কেন এটা ইন্টু 8/5 দিয়ে সেটা বুঝতে পারছো? এখানে আমি যদি ডিভাইড করতাম, সাপোজ 5/20, যেহেতু আমাদের ডিভিশন হয়, তাহলে আমাদের কি হয়? ডিভিশন হলে আমাদের নর্মালি হয় হচ্ছে 5/8 হয়। তো আমি জাস্ট এখানে মাল্টিপ্লিকেশন দিয়ে
উল্টা দিলাম জিনিসটাকে। বুঝে গেছে? Yes, sir. ওকে, সো 5 দিয়ে 5 কাটছি, 8 দিয়ে 24 কাটছি, এটা হচ্ছে 3। তো 100/3, যেটা আসলে আমি 33 হোল 1/3 লিখছি। বুঝা গেছে? Yes, sir. তো ম্যাথটা ইজি না? তোমাদের ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে যে আমাকে সিমিলার কোয়ান্টিটি নিয়ে আসতে, সিমিলার কোয়ান্টিটি নিয়ে আসলে ম্যাথ করা ইজি হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত আমরা যা যা শিখলাম সবগুলো ঠিকঠাক বুঝতে পারছো সবাই? এইখানে দেখো 10 নাম্বারটা যেটা বলছে যে ইফ দ্য সেলিং প্রাইস অফ আ কার ইজ 4/5% অফ কস্ট প্রাইস, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অর লস? তো সেলিং প্রাইস যেহেতু আমাকে এখানে বলছে যে কস্ট প্রাইস এর 4/5% বা কস্ট প্রাইসের কথা বলে দেওয়া নাই, তুমি কস্ট প্রাইস থেকে 100 ধরো, এক্স ধরো, 1 ধরো, যাই ধরো, সমস্যা নাই, সেটা নিলাম। নেওয়ার পরে জাস্ট মাইনাস করে ফেলবা, মাইনাস করলে তো আমি প্রফিট অথবা লস পাবো। যেহেতু আমাকে বলছে যে কস্ট প্রাইস এর 4/5% হচ্ছে সেলিং প্রাইস, তুমি চিন্তা করো কস্ট প্রাইস যদি 1 হইতো, তার যদি 4/5% চিন্তা করো, তাহলে সেলিং প্রাইসটা যদি কস্ট প্রাইসের 4/5% হয়, তাহলে সেলিং প্রাইস অবশ্যই কস্ট প্রাইসের থেকে কম। কেন কম? কারণ একটা কস্ট প্রাইসকে 5 ভাগ করলাম, তার 4 ভাগ যদি সেলিং প্রাইস হয়, তাহলে তো অবশ্যই আমার সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের কম হচ্ছে, তাহলে মানে এখানে আমার লসই হচ্ছে। তো এইভাবে করবা, এটা ম্যাথ তোমরা ইজিলি করতে পারবা। 11 নাম্বারটা আমরা নেক্সট দিন শুরু করবো, ওকে? আজকে এই পর্যন্ত থাকুক, সবাই আমরা এগুলো প্র্যাকটিস করি। স্যার তো হোমওয়ার্ক থাকবে কোনো? হ্যাঁ, হোমওয়ার্ক আমি বলতেছি, দাঁড়াও বলতে দাও আমাকে। তো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে হচ্ছে এখানে 14 এবং 15 নাম্বারটা, ওকে? এবি এবি যে পেজটা আছে সেই পেজে সবাই আপলোড করে দেবে হোমওয়ার্ক, ওকে? বুঝতে পারছো? 14 এবং 15 নাম্বারটা। তো আর কারো কোনো কোশ্চেন আছে? No, sir. আচ্ছা, ঠিক আছে, যদি না থেকে থাকে তাহলে এখানে পর্যন্তই থাকুক। আজকে আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তোমরা একটু রেসপন্স করা, বুঝতে পারছো? ক্লাসের মধ্যে রেসপন্স না করলে ক্লাস নিতে ইচ্ছা করে না, সত্য কথা এটাই। ক্লাসে একটু রেসপন্স করা শিখবা। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। স্যার